This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। সবার প্রথমে আমাদের নজর রাখতে হবে শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়িতে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে পুরসভা। তৃণমূল বড় অস্বস্তি বলা যেতেই পারে, কারণ মেয়র গৌতম দেবের বিরুদ্ধে মুখ খুললেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। কাজ করতে পারছেন না অভিযোগ করে পদত্যাগের কথা, পদত্যাগের ইচ্ছা প্রকাশ মেয়র পরিষদের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পুরসভায় অস্বস্তি, শিলিগুড়ি পুরসভায় অস্বস্তি তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ, তার সঙ্গে কথা বলবো। তবে সবার আগে অভিযোগটা শুনি। কিছু অসুবিধা না থাকলে তো কেউ আর বলে না। যখন 3 বছর পার হয়ে গেছে, 3 বছরে তো অনেক কিছু শিখলাম ওখানে। তো শিখতে শিখতে এখন দেখছি যে এটা বেকার শেখা হলো। তো যার জন্যই এটা একটা মনের মধ্যে চিন্তাধারা হচ্ছে যে এটা না থাকাই ভালো। আমি বাজেট কত হবে কোনটার সেটা আমি জানবো না। ডিপার্টমেন্টের লোক প্লাস মেয়র নিজের হিসাব টিসাব করে তারপর আমার কাছে পাঠাবে, তুমি এটাতে সই করে দাও। তাহলে ওখানে আমার থাকার কোনো দরকার আছে? স্টেডিয়ামে যে কাজটা হচ্ছে কত টাকার কাজ? 8 কোটি টাকার কাজ হচ্ছে, জানি 8 কোটি টাকার কাজ হচ্ছে, কিন্তু যে আমি তো খালি জানলাম খালি কোন কন্ট্রাক্টর কাজ করছে, কে করছে, কীরকম কাজ হচ্ছে, এসব তো আমি জানি না। তো তার আমাকে অন্ধকারে রেখে লাস্টে কি আমি ওই রুদ্রনাথ ভট্টাচার্যের মতো হবে নাকি? শ্মশান ঘাটে পয়সা খেলো কে আর ফাঁসলো কে? তারপর দেখা গেলো ওখানে 8 কোটি টাকার মধ্যে কিছু ঘাবলা হয়ে গেছে, তখন দিলীপ বর্মন ফাঁসবে নাকি? কাঠের পুতুল তো বটে, আমি খালি না, অনেক আছে, কেউ বলে না আমি বলি, এটাই ডিফারেন্স। আমার সই করে ছাড়া কী কাজ আছে? মেয়র কেন করছে মেয়র নিজে বুঝবে, আমার বোঝার কিছু নেই। যখন আমরা সার্ভে করার জন্য স্টাফদেরকে পাঠাই, তো কেউ বলে দিচ্ছে যে তোমরা কি ব্যাপার, তোমরা কেন সার্ভেতে যাচ্ছ? না স্যার বলছে সার্ভে করতে যাচ্ছ মানে কি তোমরা ধান্দা করতে যাচ্ছ? তোমাদের এখানে কামাই হচ্ছে না? তো তার মানেটা কি বুঝালো? যে মেয়র মানে মেয়র ইন কাউন্সিলে এটা পাঠাচ্ছে মানে মেয়র ইন কাউন্সিলের কামাইয়ের জন্য? তো এইসব কথা যখন মেয়রকে বলবো, মেয়র যদি সেটার প্রতিবাদ না করান বা সেটা নিয়ে যদি আলোচনা না করেন, তাহলে তো ওখানে আমার থাকার তো দরকার নেই। কেন তুচ্ছ হচ্ছে? কারণ আমি থাকলে তাদের অসুবিধা আছে মনে হয়। এরকম অসুবিধা আমি সব যা করি বলি, সামনাসামনি বলি, আমি স্পষ্ট বক্তা, আমি চুরি করবো না আবার চোর সাজবো, এটা তো হতে পারে না। আমাদের সঙ্গে রয়েছে প্রসেনজিৎ। প্রসেনজিৎ, স্পেসিফিক বেশ কিছু কথা আমার কানে বিঁধল। সেটা হচ্ছে কোটি কোটি টাকা টেন্ডারে সই হচ্ছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না, কারণ তিনি কিছু দেখতে পাচ্ছেন না কাজ। চুরি করেনি কিন্তু আমি চোর হব, এইটা একজন মেয়র পরিষদ বলছে। স্বাভাবিকভাবে বিশাল বড় অস্বস্তি। মেয়রের বক্তব্য কি, অন্যান্য মেয়র পরিষদ তারা কি বলছেন, কাউন্সিলররা কি বলছেন? দেখো, শিলিগুড়ি পুরসভা 3 বছর হলো তৃণমূল ক্ষমতায় এসেছে প্রথমবারের জন্য, এবং প্রথম থেকেই নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন গৌতম দেব। আমার মনে আছে, তোমারও মনে থাকবে, দর্শকদের মনে করিয়ে দিই, কাউন্টিং শেষ হওয়ার আগেই কলকাতা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন শিলিগুড়িতে বিপুল জয়, মেয়র হবেন গৌতম দেব, তার নেতৃত্বে পুরসভা চলবে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এসে তৃণমূলের অন্দরে ফাটলটা অত্যন্ত স্পষ্ট। মেয়র পরিষদ অর্থাৎ গৌতম দেবের ঘনিষ্ঠ বৃত্তে যারা থেকে পুরসভাকে পরিচালনা করেন, সেই দিলীপ বর্মন বলছেন 8 কোটি টাকার কাজ হয়েছে, তিনি স্পোর্টসের মেয়র পরিষদ, তিনি জানেন না কি কাজ হলো। একই সঙ্গে তিনি পুরনো সময়কালে শিলিগুড়িতে এসজেডি এর 200 কোটি টাকার দুর্নীতির প্রসঙ্গ তুলে বলছেন কেউ টাকা কামাবে, কেউ পকেট ভরাবে, আর তিনি জেলে যাবেন নাকি। একই সঙ্গে দিলীপ বর্মন বলছেন তার কোনো কাজ নেই, তিনি খালি পুরসভায় যান, মেয়র কিছু ফাইল পাঠান, সেই ফাইলে চোখ বুজে তাকে সই করে দিতে হয়, তিনি কাঠপুতুল মাত্র। অর্থাৎ ইঙ্গিতটা খুব স্পষ্ট, ঘুরপথে, প্রকাশ্য না হলেও ঘুরপথে কোথাও গিয়ে এই পুরো বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন দিলীপ বর্মন, এবং যে বোর্ডের মাথায় আছেন গৌতম দেব, যে কারণে কিন্তু তৃণমূলের অন্দরে প্রবল অস্বস্তি। আগামী পরশুদিন শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে পদত্যাগপত্র পেশ করতে পারেন দিলীপ বর্মন। তড়িঘড়ি এই পরিস্থিতিতে আগামীকাল পুরসভার যে পরিষদীয় দল, সেই দলের বৈঠক ডাকা হয়েছে জানিয়েছেন গৌতম দেব। একদম গৌতম দেবের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। মেয়র গৌতম দেব তিনি কি বলছেন, শিলিগুড়ি পুরসভার মেয়র, শোনা যাক। যাবতীয় ফাইল আমি শুধু সই করি, যা কিছু করেন মেয়র করেন, আমি জেলে যেতে রাজি নই। সেটা ঠিক আছে, যদি এগুলো নিয়েও আমি কোনো কমেন্টস করব না। কিন্তু আপনাকে আমাকে বলেছে কি বলেনি, আমি আহ্বান করব
যদি কোনো কাগজ থাকে সেটা যথাস্থানে পাঠিয়ে দেওয়া উচিত। তাকে নাকি কাজ দেওয়া হয় না, কাঠের ওগুলো নিয়ে আমি কোনো কমেন্টস করবো না, সেটা যখন হবে না সেটা আমি বুঝবো। মাথা ব্যথা বাড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের রাজ্যে। কেন কথাটা বলছি, উত্তর 24 পরগনা পানিহাটি বিবেকানন্দ পার্ক থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি। এই দুই বাংলাদেশি কোথা থেকে এলো, কিভাবে তারা থাকলো, 3 মাস ধরে একটি আবাসনে তারা কিভাবে বসবাস করছিল জানাবেন আমার সহকর্মী অনন্ত সঙ্গে রয়েছেন। অনন্ত, আবাসনের কথা যেটা বলছি আমরা, যে বিবেকানন্দ পার্কের এই আশীর্বাদ আবাসনের 2nd ফ্লোরে এই দম্পতি থাকছেন। বাংলাদেশ থেকে 3 মাস আগে তিনি এসেছেন। যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তার নাম অদিতি দাস। সেই অদিতি দাসকে জিজ্ঞাসাবাদ করছে ভোলা থানার পুলিশ, কি সূত্রে তারা এখানে এলো। আর পুলিশ যখন তাদেরকে জেরা করে তখন তারা কথায় তাদের অসংখ্য অসংলগ্নতা পান। তারপরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। কি করে তারা এখানে এলো, কি পদ্ধতিতে এলো, কোন পথ দিয়ে এলো, সেইটাই পুলিশ তদন্ত করে দেখছে। আরো এর সাথে কারো কোনো বাংলাদেশি এসেছে কিনা সেটাও ভোলা থানা পুলিশ তদন্ত করে দেখছে। তবে যে এদেরকে আশ্রয় দিয়েছিল সেই অদিতি দাস, তাকেও পুলিশ কিন্তু জেরা করছে। তার কাছে জানতে চাইছে যে কিভাবে তাদেরকে এলো, কেন আনলো। একদম, অনেক ধন্যবাদ অনন্ত। তার 2জন পরিচারিকা ছিল, একজন মেয়ে, একটা ছেলে। এবং আমরা তার ওপর নজরদারি করার পরে ওকে যখন আমরা ওর ভ্যারিফিকেশন সব জানতে চাই যে আপনাদের কি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট ঠিকমতো দিতে পারেনি এবং আমাদের কমিটির লোকেদের সাথে প্রচণ্ড পরিমাণে মিসবিহেভ করেছে। তখনই আমরা আমাদের একটা সন্দেহের বানাবাজি, মিনিটে উনি ওনার পাল্টে যাচ্ছেন, অ্যাড্রেস চেঞ্জ করছেন, ওনার কোনো কথাবার্তার লিঙ্ক নেই, ঠিক নেই। তারপরে বললো সোদপুর। তখন আমাদের কমিটির লোক বললো ঠিক আছে চলুন তো সোদপুর থেকে আমরা বাড়ির থেকে ও ডকুমেন্ট তুলছি। তখন ও থতর করে কাঁপছে। ওটা রেসিডেন্ট লিখেনি, ঠিক আছে, অন্য জায়গায় নাম লিখেছে, খাতার লাস্ট পেজে ওখানে নামটা লিখেছে, তাও তাহির বলে লেখেনি, ঠিক আছে। এই ঘটনা রেজিস্টার যখন আমি পেয়েছি তখন তো আমি সঠিক নাম নেব, ঠিক আছে, তা নামটাও সঠিক লিখছে না, তা কী করবো আমি। তবে শুধুমাত্র উত্তর 24 পরগনায় নয়, কারণ শিলিগুড়িতে কি ঘটেছে জানেন? সেনা ছাউনির কাছ থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই বাংলাদেশি অনেকক্ষণ ধরে সেখানে ঘোরাঘুরি করছিল। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয়, তারপর তাকে গ্রেপ্তার করা হয় এবং ধৃতের পরিচয় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আজিজুল ইসলাম। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। এই আজিজুল ইসলামের কাজটা কি ছিল সেনা ছাউনির কাছে? সে সেখানে পৌঁছলো কি করে, সে বর্ডার ক্রস করলো কি করে, বৈধ কাগজপত্র রয়েছে? দেখো, গত 19 দিনে 2জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। দুজনই সেনাবাহিনীর যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে ঘোরাঘুরি করছিলেন এবং সন্দেহজনকভাবে এই দুজনকেই কিন্তু সেনাবাহিনী প্রথমে আটক করে, তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজকে যে খবর, ভোর 5টা নাগাদ এক ব্যক্তিকে সেনাবাহিনী ঘুরতে দেখে ব্যাংডুবি এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথায় কিন্তু প্রবল অসঙ্গতি দেখা যায়। আচ্ছা, জানা যায় তিনি 19 দিন আগে ভারতে ঢুকেছেন এবং খোলা আকাশের দিকে গাছ কাটাচ্ছিলেন। কিন্তু সীমান্ত পেরিয়ে, নদী পেরিয়ে তিনি ঢুকলেও সেই সীমান্ত থেকে যে এলাকায় তিনি গ্রেপ্তার হলেন ব্যাংডুবি, সেই এলাকাটা সীমান্তের অনেক দূরে। সেখানে সামরিক বাহিনীর বিভিন্ন আর্টিলারি ইনস্টলেশন করা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। সেই এলাকায় কেন গিয়েছিলেন? ওই ভোর সকালে প্রায় একদম খুব ভোরে, ভোর 5টা নাগাদ ঠিক কী উদ্দেশ্যে তিনি ঘুরছিলেন তা নিয়ে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে। তড়িঘড়ি তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর আপাতত পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে, আদালতে পেশ করা হচ্ছে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ধৃতের সঙ্গে জামাত যোগ বা বাংলাদেশের জঙ্গি সংগঠন, একদম সেই বিষয়গুলোই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। কোচবিহার সীমান্তের দিকে নজর রাখবো, কারণ কোচবিহার সীমান্ত দিয়েও বাংলাদেশিদের ভারতে ঢোকানোর একটা চেষ্টা চালানো হচ্ছে এবং বিএসএফ এর তৎপরতায় স্বাভাবিকভাবে সেই চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে। গতকাল রাতের ঘটনা, বিজেপির মদতে কোচবিহার সিতাই সীমান্ত দিয়ে 13 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিএসএফ জওয়ানদের বাধায় তারা ফিরে যেতে বাধ্য হয়, কিন্তু বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয়রা তাদের বাধা দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুমন কল্যাণ। আমরা জানি যে এই সীমান্ত এলাকাগুলোতে ইতিমধ্যে বেশ কিছু অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। সেক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্থানীয় মানুষ তারা কতটা আতঙ্কে রয়েছে, কি কি আশঙ্কা প্রকাশ করছেন তারা? দেখো, বাংলাদেশ ভারত সীমান্তে যে কাঁটাতার রয়েছে, যেখানে কাঁটাতার নেই সেই জায়গাগুলোতে
নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা বিএসএফ যেমন করেছে, দিনে রাত্রে কিন্তু এই নজরদারি কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। গতকালকে এই যে 13 জন ছিল তাদেরকে তারা ভারতে প্রবেশের একটা চেষ্টা করছে বলে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। তাদেরকে কিন্তু ঢুকতে বাধা দিয়েছে বিএসএফ এবং এই মুহূর্তে তারা 0 পয়েন্টে কিন্তু তারা রয়েছেন। যেটা বক্তব্য বাংলাদেশের, যে বাংলাদেশের তরফ থেকে বিজেপি জানাচ্ছে যে বিএসএফ পুশ ব্যাক করেছে এবং সেই পুশ ব্যাকের কারণেই তারা ওখানে ঢুকেছে, তাদেরকে বাংলাদেশের দিকে ঢুকতে দেওয়া যাচ্ছে না। ফলে বক্তব্য পাল্টা বক্তব্য রয়েছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে একটা উত্তেজনা রয়েছে বাংলাদেশের এই জায়গায়, যেখানে মেকলিগঞ্জ থেকে শুরু করে শীতলকুচি, সিতাই বিভিন্ন জায়গায় কিন্তু এই একের পর এক ঘটনা ঘটছে। বাংলাদেশ বারবারই বলছে বিএসএফ পুশ ব্যাক করছে, কিন্তু বিএসএফ এর বক্তব্য যে তারা কিন্তু অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছিল, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে যথেষ্ট সতর্ক সীমান্তে রয়েছে বিএসএফ এবং তারা কিন্তু চৌকসি ভাবেই কিন্তু তারা নজরদারি চালাচ্ছে। ধন্যবাদ সুমন কল্যাণ। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তার মানে যে অনুপ্রবেশে ইন্ধন বাংলাদেশ বর্ডার গার্ডের কোথাও একটা তারা ইন্ধন যোগাচ্ছে। অসমে বিএসএফ এর পুশ ব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের। জলপাইগুড়িতে বাংলাদেশি যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা বিজেপি, আর এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের এই মুহূর্তের অবস্থান নিয়ে। পুশ ব্যাক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিএমও দুদিন আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল এবং এক সুরে সরব হয়েছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বাংলাদেশের বেকারত্ব চরমে, ব্যবসা বাণিজ্যে দফারফা এবং নাজেহাল অবস্থা সেখানকার সাধারণ মানুষের, তার মধ্যেই 13 লাখ রোহিঙ্গার বোঝা রয়েছে বাংলাদেশে, যার সঙ্গে জুড়ছে ঘাড় ধরে তাড়ানো অবৈধ বাংলাদেশিরা। তাই একদিকে রোহিঙ্গা আর একদিকে ভারতের পুশব্যাকে স্যান্ডউইচ অবস্থা, আর সেই কারণেই নিজেদের লোককেও নিতে এত অনীহা বাংলাদেশে। প্রশ্ন উঠছে পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করি। একের পর এক জেলায় পুলিশের জালে অবৈধভাবে ঢোকা বাংলাদেশিরা। নদিয়ার হাসখালিতেও পুলিশের জালে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 5 বাংলাদেশিকে সাহায্য করার অভিযোগে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ঠিক কি অভিযোগ জানাবেন আমার সহকর্মী মহদেব সঙ্গে রয়েছেন। মহদেব, দেখো, গতকালকেও কিন্তু 10 জনকে গ্রেপ্তার করেছিল ধানতলা থানার পুলিশ। অর্থাৎ সীমান্তবর্তী এলাকা ধানতলা থানা, হাসখালী থানা, কৃষ্ণগঞ্জ থানা, এই সকল বিভিন্ন থানা রয়েছে, যে থানা থেকে একের পর এক কিন্তু বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশিরা, এই যে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, এরা বেশ কয়েকদিন আগে ভারতবর্ষে ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং বেআইনিভাবে প্রবেশ করে এরা গুজরাট, বিহার সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে পাড়ি দিয়েছিল। এবং যেহেতু ভারতবর্ষে পাহেলগাঁওয়ের এই ঘটনার পর যে বাতাবরণ তৈরি হয়েছে, তারই ফলে কিন্তু তারা গ্রেপ্তার হওয়ার একটা সম্ভাবনা দেখে ভয়ে পালাবার চেষ্টা করছিল। আর পালাবার চেষ্টা যখনই করছিল তখনই হাসখালী থানা এলাকায় এক দেওয়ালের বাড়িতে তারা আশ্রয় নেয়। তখনই কিন্তু বলা যায় যে হাসখালী থানা পুলিশকে কিন্তু হানা দেয় এবং এই 5 জনকে গ্রেপ্তার করে, পাশাপাশি ওই যে বাড়িতে আশ্রয় দিয়েছিল সেই ব্যক্তিকেও কিন্তু গ্রেপ্তার করে আজ আদালতে পাঠায়। ধন্যবাদ। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। মানে শুধুমাত্র বাংলাদেশের পক্ষ থেকে অস্বস্তি তৈরি করার চেষ্টা নয়, পাকিস্তানের পক্ষ থেকেও সেই অস্বস্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্যারিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। An international porous border of more than 2,200 kilometers.
Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks. আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম যে সীমান্তে এই মুহূর্তে বড় মাথা ব্যথা বাংলাদেশি অনুপ্রবেশ, তার পাশাপাশি জানেন তো আমাদের রাজ্য সীমান্তে আরো একটা মাথা ব্যথা রয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা। বারুইপুরে একটা গ্রামের ছবি আপনারা দেখিয়েছিলাম, যেটাকে রোহিঙ্গা গ্রাম বলে একেবারে পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল। সেই হাড়দহের কলোনি ছেড়ে রোহিঙ্গারা চলে গেছে, কিন্তু কোথায় গেল, এখন তারা কোথায় রয়েছে জানেই না রাজ্য প্রশাসন। প্রায় ৩৩০ জন রোহিঙ্গা কর্পূরের মতো উড়ে গেল। 2017 সালে রাজ্যে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে বারুইপুরের হাড়দহে প্রশাসন, এবং সেখান থেকে বাংলাদেশেই ফিরে গেছে না এই রাজ্যে ঘাপটি মেরে তারা অন্য জায়গায় রয়েছে, সেই প্রশ্নগুলো উঠছে। অনুপ্রবেশের উদ্বেগের মাঝেই যে উধাও রোহিঙ্গারা তারা কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, কি করছেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে সমস্ত প্রশ্নের কোনো রকম উত্তর পাওয়া যাচ্ছে না। এখানেই 2017 সাল থেকে রোহিঙ্গারা এখানে বসবাস শুরু করে দেয় এবং দীর্ঘ 2 বছর ধরে তাদের নিরাপদ আশ্রয় বলা যেতে পারে ঠিক এই যে জায়গাটা। এখানে যেমন একদিকে যেমন টিন এবং অ্যাসবেস্টাসের ছাউনি, সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা করে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল, রান্নাঘর করে দেওয়া হয়েছিল, শৌচাগার করে দেওয়া হয়েছিল, এবং সেই ঘরগুলোতেই সেখানে রোহিঙ্গারা তাদের পরিবার নিয়ে তারা বসবাস এখানে করছিল নিরাপদে। মূলত রোহিঙ্গারা মায়ানমার থেকে তারা সেখান থেকে চলে আসার পর বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে পড়ে, এবং সেখান থেকে সরাসরি একেবারে বারুইপুরের এই যে জায়গাটা, যদিও পরে দেখা যায় যে দিল্লি থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল এবং তাদেরকে মানবিক কারণে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল। 2 বছর বারুইপুরের হাড়দহ অঞ্চল পাশের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানে তারা ছিল। পরবর্তী সময়ে তারা বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেই আমাদের প্রশ্ন, সেই রোহিঙ্গারা গেল কোথায়? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। রোহিঙ্গারা যারা ছিল তাদের UNHCR কার্ড ছিল, শরণার্থী কার্ড ছিল। ফলে সেই কার্ডটা ওরা সরাসরি ইন্টারভিউ দিয়ে দিল্লি থেকে কার্ড নিয়ে তারপরে এসেছিল। ওরা আমার এখানে অবৈধভাবে বলা যাবে না, কারণ ওরা এখানে যেটা ছিল সেটা ওদের প্রত্যেকের UNHCR কার্ড ছিল। সেই কার্ড অনুযায়ী ওরা আমার এখানে ছিল। আমাদের এখানে ছিল 127 ফ্যামিলি, আর বাকি 200 ফ্যামিলি আমরা বিভিন্ন ভাড়া বাড়ি নিয়েছিলাম, সে ভাড়া বাড়িতে ছিল। এবার পরে যখন বিভিন্ন মানে আপনার গুয়াহাটি থেকে, আসাম গুয়াহাটি থেকে আর মণিপুর থেকে যখন পুশব্যাক করে, তারা যাওয়ার পরে কেউ প্রাণে বাঁচেনি। তাদের সেই মারা কাটার ভিডিও দেখার পর তারা আতঙ্কিত হয়। আতঙ্কিত হওয়ার পরে তারা ডাক্তার দেখানোর নাম করে সবাই রাতারাতির মধ্যে পালিয়ে যায়। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।